গল্প দিল আওয়ারা পর্ব ৫। আমি তো জাস্ট এমনিতেই বলেছিলাম, আর তুমি সত্যি সত্যি কেটে ফেললে। এত শখের চুল আমার সামান্য কথায় কেটে ফেললে, একটুও মায়া হলো না? মুহূর্তেই অথইয়ের ঘাড়ে মুখ রেখে নিঃস্বাচ্ছন্ন গলায় রোদ্দুর বলল, ভালোবাসি তোকে। ভালোবাসার মানুষটার সামান্য ইচ্ছাটুকুও যদি পূরণ করতে না পারি, তবে কিসের প্রেমিক পুরুষ? এবার সত্যি করে বল না জানেমান, কেমন লাগছে আমাকে? খুব কি বাজে দেখাচ্ছে? হুট করেই অথই ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে শুরু করলো। তাকে আচমকা এমন অঝোরধারায় কাঁদতে দেখে ভীষণ বিচলিত হয়ে পড়ল রোদ্দুর। মেয়েটা এই ভোরের আলো ফুটতেই হঠাৎ কেন কাঁদছে, তা সে কোনোভাবেই বুঝে উঠতে পারছে না। অথচ একটু আগেও তো সব ঠিকঠাক ছিল। অথইয়ের কান্নার গতি ও শব্দ ধীরে ধীরে আরও বাড়তে লাগলো। রোদ্দুর আকুল ও উদ্গ্রীব কণ্ঠে ফিসফিসিয়ে রটায়, পুতুল কাঁদছিস কেন? কি হয়েছে তোর? আমি কি কিছু ভুল করে ফেলেছি? তোকে কোনো কষ্ট দিয়েছি? আই অ্যাম সো সরি জান। যদি অজান্তে তোকে কষ্ট দিয়ে থাকি, তবে আমাকে মাফ করে দে। কিন্তু প্লিজ এভাবে কাঁদিস না জানেমান। তোর চোখের পানি দেখলে আমার বুকের ভেতরটা যেন ছিঁড়ে যায়। তুমি দূরে যাও আমার কাছ থেকে, একদম কাছে আসবে না। অথই চোখ দুটো ডলে ডলে কাঁদতে কাঁদতেই ওড়না দিয়ে মুখ ঢেকে উত্তর দিল। রোদ্দুর তখনও ওর দিকে স্থির ও বিস্ময় ভরা দৃষ্টিতে তাকিয়ে রইল। তার জানা মতে সে মেয়েটাকে আঘাত করা তো দূর থাক, একটা কড়া কথাও তো বলেনি। তবে কেন সে এত কেঁদে আকুল হচ্ছে? আর কেনই বা তাকে দূরে সরে যেতে বলছে? সে শান্ত শীতল কণ্ঠে আবার ডাকলো, পুতুল, একদম কথা বলবে না আমার সাথে। তুমি এখনই তোমার চুলগুলো আগের মতো লম্বা বানিয়ে ফেলবে। এখন, একদম এক্ষুনি। আমি কোনো কথা শুনতে চাই না, বাহানা শুনতে চাই না। তোমার সব চুল এখনই আগের মতো লম্বা করে দাও, নয়তো কথা বলবো না। রোদ্দুর এক মুহূর্তের জন্য পুরো ঘাবড়ে গেল। সকাল সকাল মেয়েটাকে কোনো ভূতে ধরল নাকি, সেটাই সে বুঝতে পারছে না। একটু আগে নিজের যে চুল শর্ট করে এলো, সেই চুল এক মুহূর্তে কিভাবে আগের মতো প্রকাণ্ড বড় বানিয়ে দিবে, তাও আবার এখনই। তোতলাতে তোতলাতে ও হাত পা নেড়ে রোদ্দুর বলল, পুতুল, তোর কি সত্যি সেন্স আছে? তুই তো কাল রাতেই নিজের মুখে বলেছিলি আমার লম্বা চুল তোর নাকি একদম ভালো লাগে না, কেমন মেয়েদের মতো দেখায়। আর ঠিক এই কারণেই তো তোর ঘুম ভাঙার আগে এত ভোরে নিজের শখের চুলগুলো কেটে আসলাম। তাহলে এখন আবার চুল আগের মতো কেন চাচ্ছিস, বলবি আমাকে? অথই চোখ মুছে রাগে আর ফুপিয়ে ফুপিয়ে গাল ফুলালো। আমি কি জানতাম যে এই বাবরি চুল শর্ট করলে তোমাকে এত ড্যাশিং আর হ্যান্ডসাম লাগবে? না না, আমার একদম সহ্য হচ্ছে না। এতদিন অন্তত বাজে চুলের দোহাই দিয়ে শুধু আমিই তোমার দিকে একদৃষ্টে তাকিয়ে থাকতাম। আর এখন, এখন তো পুরো ভার্সিটির ডজন ডজন মেয়ে তোমার দিকে হা করে তাকিয়ে থাকবে। এমনকি কোনো ম্যামেরা তাকাবে না, তারও তো কোনো শিওর নেই। আমার ওই আগের অগোছালো রোদ ভাইকে চাই, এখনকার এই হ্যান্ডসাম রোদ ভাইকে আমার চাই না। কথাটা বলা শেষ হতেই রোদ্দুর জন্য ঘটনার মূল রহস্য উদ্ঘাটন করতে পারল। এতক্ষণে সে বুঝতে পারল মেয়েটার কান্নার আসল কারণ ইনসিকিউরিটি আর একরাশ মিষ্টি হিংসা। তখনই রোদ্দুর বেড থেকে ধড়পড় করে উঠে দাঁড়িয়ে গেল। শার্টের কলারটা একটু সোজা করে ঝেড়ে নিয়ে অত্যন্ত ভাব নিয়ে ড্রেসিং টেবিলের আয়নায় সামনে গিয়ে দাঁড়ালো। আয়নায় নিজেকে ভালো করে এপাশ ওপাশ ঘুরে পর্যবেক্ষণ করলো। তারপর অথইয়ের ফুলি ফাঁপা মুখের দিকে তাকিয়ে সশব্দে হো হো করে হেসে উঠল। তুই তো একদম 100% ঠিক কথা বলেছিস জানেমান। আমাকে তো সত্যি সত্যি আগের থেকেও দ্বিগুণ হ্যান্ডসাম লাগছে। প্রথম দেখায় ক্যাম্পাসের কেউ কি বলতে পারবে এই রোদ্দুর 27 বছরের একটা দামড়া ব্যাটা? এখন তো সবাই ভাববে একদম 20 বছরের ইয়াং ড্যাশিং হিরো। কি বলিস? এবার তো পিছনে মেয়েদের একেবারে লম্বা লাইন লেগে যাবে, তাই না? অথই জ্বলন্ত চোখে ওর দিকে কটমট করে তাকালো। এতক্ষণ যে চুল কাটার আক্ষেপ হচ্ছিল, এখন রোদ্দুরের সেই ভাব আর অ্যাটিটিউড দেখে তা দ্বিগুণ রূপ নিল। রোদ্দুর যেন নিজের রূপের প্রেমে নিজেই পড়ে গেছে। সে আবার আয়নার সামনে দাঁড়িয়ে হিরোদের মতো চুলগুলো হাত দিয়ে পিছনের দিকে স্টাইল করতে ব্যস্ত হয়ে পড়ল। অথইয়ের দিকে এক নজর ফিরে তাকানোর নামগন্ধও নেই। এতে মারাত্মকভাবে রাগান্বিত বোধ করল অথই। নিজেকে সামলাতে না পেরে রাগে দুঃখে আর অভিমানে মেঝেতে ধূপধাপ করে বড় বড় পা ফেলে ওয়াশরুমের ভেতরে ঢুকে গেল সে, আর সজোরে দরজাটা আটকে দিল। দরজা লাগানোর সেই বিকট শব্দে এতক্ষণে যেন রোদ্দুরের ভাব সাঙ্গ হলো, হুঁশ ফিরে এলো তার। নিজেকে নিয়ে এতটাই মগ্ন ছিল যে খেয়ালই করেনি তার পুতুলটা রাগে অভিমানে ওয়াশরুমে গিয়ে দরজা আটকে দিয়েছে। সে তড়িঘড়ি করে দ্রুত পায়ে ওয়াশরুমের দরজার সামনে গিয়ে সজোরে কড়া নাড়তে লাগলো। পুতুল, এই পুতুল, শোন না রে। সরি জান, আমাকে দেখতে একটুও ভালো লাগছে না, কসম বলছি, একদম পচা লাগছে আমাকে। তুই বের হয়ে আয় না জান প্লিজ, এভাবে দরজা আটকে রাখিস না।
কিন্তু ভেতর থেকে কোনো রেসপন্স এলো না। রোদ্দুর এক প্রকার হতাশ হয়ে গালে হাত দিয়ে বিছানায় গিয়ে বসলো। এর কিছুক্ষণ পর ওয়াশরুমের দরজা খুলে অথই মাথার টাওয়াল জড়িয়ে চুল মুছতে মুছতে বেরিয়ে এলো। গায়ে সাধারণ একটা কালো রঙের থ্রি পিস, তার দুধ আলতা ফর্সা গায়ের রঙে যা অসম্ভব চমৎকার মানিয়েছে। তার উপর ভেজা চুল থেকে টুপটুপ করে পানি ঝরে পড়ছে কাঁধে। রোদ্দুর ঘাড় কাত করে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। সে অথইয়ের ভিজা রূপের দিকে তাকিয়ে এতটাই মগ্ন হয়ে গিয়েছিল যে অথই তাকে বেশ কয়েকবার ডাকার পরও সে টের পায়নি। ঘোর খানিকটা কাটতেই তার ঠোঁটের কোণে এক চিলতে বাঁকা হাসি ফুটে উঠল। নিজের অজান্তেই এগিয়ে গিয়ে অথইকে এক হ্যাঁচকা টানে নিজের বুকের গভীরে জড়িয়ে নিল সে। তারপর খানিকটা ঝুঁকে এসে ওর কানের লতিতে হালকা কামড় দিয়ে ফিসফিস করে আওড়ালো, জান, আমাদের মাঝে রাতে স্পেশাল কিছু হয়েছিল নাকি? আই মিন স্বপ্নে। না মানে সকাল সকাল শাওয়ার নিলি তো, তাই ডাউট হচ্ছে। রোদ্দুরের এমন বেহায়াপূর্ণ কথা শুনে অথইয়ের কান দিয়ে যেন গরম ধোঁয়া বেরোতে লাগলো। লোকটা দিন দিন বড্ড নির্লজ্জ হয়ে উঠছে। সে এক প্রকার চেঁচিয়ে উঠল, রোদ ভাই, বেশি হয়ে যাচ্ছে কিন্তু। রোদ্দুর ঠোঁট উল্টে বলল, খুব বেশি হয়ে গেছে জানেমান। ইস, আগে যদি জানতাম। আচ্ছা, নেক্সট টাইম থেকে। রোদ ভাই, এবার কিন্তু সত্যি সত্যি পিঠে ঝাড়ুর বাড়ি পড়বে। অথই রাগী দৃষ্টি নিক্ষেপ করে হাত উঁচিয়ে বলল। তবে এতে রোদ্দুরের বিন্দুমাত্র ভ্রূক্ষেপ হলো না, বরং ঠোঁটের কোণে চিরচেনা সেই হাসি ঝুলিয়ে রেখে সে পরম আনন্দের বলল, তোর ভালোবাসার ছোঁয়া পেয়ে ঝাড়ুর বাড়ি খেতেও রাজি আছি। হঠাৎই বাইরে কারো পায়ের আওয়াজ পাওয়া গেল। রোদ্দুর তৎক্ষণাৎ সরে গিয়ে ভালো ছেলের মতো সোজা হয়ে বিছানায় বসলো। এমনভাবে বসলো যেন সে ভাজা মাছটা উল্টে খেতে জানে না। শুধু তাই নয়, পাশ থেকে চট করে অথইয়ের একটা মোটা বই নিজের হাতে তুলে নিল, যাতে বাইরে থেকে যেই আসুক মনে করে সে অথইকে পড়া বুঝিয়ে দিচ্ছে। ঠিক তখনই রুমে ঢুকলেন জুলেখা রহমান ও মিতা। তাদের দেখা মাত্রই রোদ্দুরের মুখে একরাশ বিরক্তি ফুটে উঠল। যাদের দুই চোখে দেখতে ইচ্ছে করে না, তাদেরই সকাল সকাল দেখতে হলো। মিতা রুমে ঢুকতেই রোদ্দুরের দিকে চরম সন্দেহের চোখে তাকিয়ে বলে ওঠে, রোদ্দুর, তুমি এত সকালে এই রুমে কি করছো? এই বাড়ি কিংবা এই রুম নিশ্চয়ই আপনার বাপের নয়, সেহেতু আপনাকে কৈফিয়ত দেওয়ার কোনো প্রয়োজন রোদ্দুর মনে করে না। রোদ্দুর এক চিলতে রেয়াত না করে রুক্ষ কণ্ঠে জবাব দিল। মিতা কথা বলার জন্য মুখ খুলতে গেল, কিন্তু জুলেখা রহমান হাত উঁচিয়ে তাকে থামিয়ে দিলেন। চরম রাগ থাকা সত্ত্বেও মিতা আর কিছু বলল না, কারণ রোদ্দুরকে এখন ঘাটানো মানেই হিতে বিপরীত হওয়া। জুলেখা রহমান হঠাৎই অথইয়ের দিকে তাকিয়ে মুখে কৃত্রিম মিষ্টতা এনে বললেন, অথই, কোথাও যাবি নাকি? মানে এত সকালে গোসল দিলি যে? অথই একটু তোতলাতে তোতলাতে কাঁপতে কাঁপতে বলল, আসলে মামুনি, রুমে তো কোনো ফ্যান নেই, তাই খুব গরম লাগছিল বলে সকালেই গোসলটা করে নিলাম। আমি বুঝতে পারছি আজ আমার ঘুম ভাঙতে অনেক লেট হয়ে গেছে। তোমরা যাও, আমি বাসার সব কাজ শেষ করে ভার্সিটিতে বের হব। আজকে তোকে ভার্সিটি বা টিউশনিতে কোথাও যেতে হবে না। কেন মামুনি? অথই অবাক হলো। দরকার আছে। কিন্তু মামুনি, আমার তো আজ টিউশনি করানোর কথা। গতকাল অফ দিয়েছি, আজও অফ দিলে গার্ডিয়ান খুব রাগ করবেন। জুলেখা রহমান এক মুহূর্তে নিজের ভেতরে রাগকে নিয়ন্ত্রণে আনলেন। ঠোঁটের কোণে ছদ্ম মায়া ফুটিয়ে বললেন, দুদিন না গেলে কিচ্ছু হবে না। তুই তাদের নম্বর আমায় দে, আমি ফোনে কথা বলে নিচ্ছি। তুই তো জানিসই, বাড়িতে মেহমান আসলে তুই ছাড়া আমরা তো তেমন আপ্যায়ন করতে পারি না। আমার পুরনো এক বান্ধবী আসবে অনেকগুলো বছর পর। বুঝতেই তো পারছিস, অনেক পদে রান্না করতে হবে। তোকে বললাম না সেদিন, আমার সে বান্ধবী তোর হাতের বিরিয়ানি খেতে চেয়েছে। ওসব জোগাড় করে জাঁকজমক রান্না করতে তো অনেক টাইম লাগবে। তাই আজকে তোর কোথাও যাওয়ার দরকার নেই মা। তার এই সামান্য নাটকীয় কথায় নিমেষেই গলে গেল সরল অথই। সে বরাবরই এমন, কারো মুখে এক চিলতে মিষ্টি কথা শুনতেই অতীত ভুলে যায়, সামান্য ভালোবাসা পেলেই খুশি। কিন্তু এসব মেকি মিষ্টি কথা আর চালবাজি মেনে নেওয়া তো রোদ্দুরের রক্তে নেই। সে শটান উঠে দাঁড়িয়ে জুলেখা রহমানের সামনে গিয়ে বুক টান করে দাঁড়ালো এবং কঠোর গলায় প্রতিধ্বনিত করল, সরি মিসেস রহমান, পুতুল এই বাসার কোনো কাজের লোক নয় যে এ বাড়িতে যার যখন খুশি মেহমান আসবে আর সে তাদের জন্য হাড় ভাঙা খাটুনি খেয়ে এটে রান্না করবে। আপনার বান্ধবী আসছে, আপনি নিজে রান্না করে খাওয়ান। আমার পুতুল কিচ্ছু করবে না, সে এখন আমার সাথেই বাইরে বের হবে। জুলেখা রহমান অপমানে জ্বলে উঠে মিতার দিকে তাকিয়ে ঝাঁঝালো কণ্ঠে বললেন, মিতা, ওকে বলে দাও আমাদের বিষয়ে যেন অহেতুক নাক না গলায়। আপনার হিসাবটা ভুল হচ্ছে মিসেস রহমান। আমাদের শব্দটা অন্তত আপনার সাথে পুতুলের যায় না। আমি যখন বলেছি পুতুল আমার সাথে যাবে, তার মানে সে আমার সাথেই যাবে, দ্যাটস ফাইনাল। রোদ্দুর থমথমে কণ্ঠে হুঙ্কার দিল। পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে দেখে অতই দ্রুত দৌড়ে এলো। রোদ্দুরের বাহু ধরে তাকে টেনে খানিকটা দূরে সরিয়ে এনে ফিসফিস করে বলল, রোদ ভাই প্লিজ, আজ অন্তত কোনো অশান্তি করো না। তুমি এখন যাও, আমি বিকেলবেলা তোমার সাথে বের হব, প্রমিস।
রোদ্দুর হাত ঝটকা দিয়ে ছাড়িয়ে নিয়ে বিষাদমাখা চোখে তাকালো। আমি অশান্তি করছি, ওকে ফাইন। থাক তুই তোর এই তথাকথিত ভালো মানুষগুলোকে নিয়ে। কথাটি বলেই বড় বড় পা ফেলে গটগট করে রুম থেকে বেরিয়ে গেল রোদ্দুর। দ্রুত সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলো সে। অথই পিছন পিছনে ছুটল। নিচে কিচেন রুম থেকে ছোট কাকি আয়েশা রহমান ব্যস্ত হয়ে ডেকে বললেন, রোদ্দুর বাবা কিছু খেয়ে যা, রান্না প্রায় শেষ। রোদ্দুর একবারের জন্য পিছনে না তাকিয়ে সোজা দরজার দিকে যেতে যেতেই উত্তর দিল, ছোট আম্মু আমি বাইরে খেয়ে নেব। এই বাড়ির এক দানা খাবারও রোদ্দুর আর মুখে তুলবে না। এরপর দেখি রোদ্দুর না খেয়ে বেঁচে থাকে নাকি মরে যায়। বাসার বাইরে রোদ্দুরের বাইক স্টার্ট নেওয়ার বিকট শব্দ ভেসে এলো। অথই এসে দরজায় দাঁড়ালো, কিন্তু ততক্ষণে রোদ্দুর চলে গেছে। মানুষটা এত রাগী আর জেদি কেন? সামান্য কথায় কেন এত চটে যায়? রোদ্দুরের এই অনিয়ন্ত্রিত রাগ নিয়ে অথই ভীষণ চিন্তিত ও বিরক্ত। বিয়ের আগেই যদি লোকটার এই হাল হয়, তবে বিয়ের পর এই জেদি মানুষটাকে সে কীভাবে সামলাবে, সেটাই ভেবেই পায় না। এদিকে রোদ্দুর বাইকের স্পিড বাড়িয়ে সোজা নিজেদের আড্ডাখানায় এসে পৌঁছালো। সেখানে আগে থেকেই তার কিছু বন্ধু এবং তৌসিফ নিজে উপস্থিত ছিল। আজ যেহেতু তাদের ক্লাস ছিল না, তাই সকলে এখানে আড্ডায় মাতোয়ারা। রোদ্দুর বাইক কোনো রকমে পার্কিং করে আড্ডায় গেল। তাকে হন্তদন্ত হয়ে আসতে দেখে সবাই চমকালো, আর সবচেয়ে বেশি চমকালো তার মাথার চুল দেখে। রোদ্দুর সেখানে যেতেই তৌসিফ তাকে বসতে দিল। তখনও রোদ্দুরের মুখে রাগের ছাপ স্পষ্ট। এর মাঝেই মালিহা খুশিতে গদগদ হয়ে বলে উঠল, হাউ সুইট রোদ, তোকে কি হেব্বি লাগছে রে। পুরো কথাটা শেষ হওয়ার আগেই ঠাস ঠাস করে দুটো থাপ্পড় বসিয়ে দিল রোদ্দুর। মালিহা বুঝতে পারল না রোদ্দুর কেন তাকে হঠাৎ থাপ্পড় দিল। সে ছলছল নয়নে তাকিয়ে রইল। তৎক্ষণাৎ রোদ্দুর রাগান্বিত কণ্ঠে গর্জে উঠল, ডোন্ট কল মি রোদ, অনলি রোদ্দুর বলবি। রোদ অনলি মাই কুইন বলবে, বুঝতে পেরেছিস? মালিহা ভয়ে দ্রুত মাথা নাড়ালো। তৌসিফ শান্ত হয়ে রোদ্দুরের দিকে পানির বোতল এগিয়ে দিল। রোদ্দুর এক ঝটকায় বোতলটা নিয়ে পুরো পানি শেষ করে ফেলল। কিছু সময় কেউ কোনো কথা বলল না। রোদ্দুর কিছুটা স্বাভাবিক হতেই তৌসিফ জিজ্ঞেস করলো, দোস্ত কী হয়েছে তোর? এত রেগে আছিস কেন? আর ভাবি কোথায়? ওই বেয়াদব মেয়ের কথা একটুও বলবি না? বান্দির বাচ্চা আমার কথার ভ্যালু না দিয়ে ওদের কথা শুনল। আমি আমার সাথে আসতে বললাম, কিন্তু ও কাজের মহিলার মতো সারাদিন রান্না করবে, সেটাও আবার তাদের জন্য যারা ওকে সবচেয়ে বেশি আঘাত করে। তৌসিফ একটু হাসলো। রোদ্দুরের দিকে তাকিয়ে বলতে লাগলো, অল্পতে খুশি হওয়া মেয়েগুলো এমনই হয়, যাদের কাছে ছোট্ট ছোট্ট আবেগগুলো অনেক দামি। আমাদের ইগো বেশি, তাই যাদের উপর থেকে মন উঠে যায় তাদের দিকে ফিরেও তাকাই না। বাই দ্য ওয়ে, চুল কাটলি কেন? আমাদের তো টাচও করতে দিসনি, অথচ একেবারে কেটে ফেললি, কাহিনী কী বলতো ভাই? রোদ্দুর মুচকি হাসলো, চোখ দুটো বন্ধ করে নিল আবেশে। চোখের সামনে ভেসে উঠল অথইয়ের হাস্যোজ্জ্বল মায়াবী মুখখানা। সে আনমনে বলতে লাগলো, আমার পুতুলের জন্য ওর নাকি বড় চুল পছন্দ নয়, কেমন মেয়েলি মেয়েলি লাগে। যেখানে আমার চুলগুলো আমার পুতুলের অপছন্দ, সেহেতু তা আমারও অপছন্দ। অবশ্য চুল কেটেছি বলেও অনেক ঝামেলা পোহাতে হয়েছে। চুল কাটার পর নাকি আমাকে আরও হ্যান্ডসাম লাগছে, এটার জন্য কান্নাকাটি করেছে। আচ্ছা তুই বল, এক মুহূর্তের মধ্যে আমি কেটে ফেলা চুল আবার লম্বা করি কিভাবে? রোদ্দুরের কথা শুনে আড্ডাখানায় সবাই হো হো করে হেসে উঠল। এর মাঝেই ইরা ঘাড় কাত করে বলল, দোস্ত সত্যি তোকে ভীষণ কিউট লাগছে। আমি তো প্রেমেই পড়ে গেছি, জামাই না থাকলে নির্ঘাত তোর সাথে লাইন মারতাম। চুপ কর ডাইনি, এক জ্বালায় বাঁচি না, ও আবার পীড়িত নিয়ে পড়েছে। যা বলেছিস বলেছিস, আমার পুতুলের সামনে ভুলেও এসব বলবি না, নয়তো তোদের ডিভোর্স করিয়ে দেব। রোদ্দুর চোখ রাঙালো। ইরা হেসে হাত জোড় করলো, সরি ভাই, লাগবে না আমার ডিভোর্স, একটা মাত্র জামাই আমার, ওকেই হারাতে চাই না। রোদ্দুর সহ আবারও সবাই হেসে উঠল। এভাবে ঘন্টা দুই আড্ডা দিল সবাই। হঠাৎই তৌসিফ কিছু একটা ভেবে চিন্তিত মুখে রোদ্দুরকে প্রশ্ন করলো, দোস্ত আজ তোদের বাসায় কে আসবে বলতো? পুতুলের মামি তো বললো তার বান্ধবী আসবে। আজকে প্রথম আসবে? সেই জন্যই তো পুতুল বিকেলে বের হবে আমার সাথে। তৌসিফ গভীর কিছু ভেবে একটা দীর্ঘশ্বাস ফেলল। দোস্ত তুই এখনই বাসায় যা ফাস্ট। বাট ভাই? আরে ইয়ার তুই যা তাড়াতাড়ি, আমার কেমন যেন গরমিল লাগছে। এখন তোকে বিস্তারিত বলতে পারছি না, তবে তুই এখনই যা। আমার সিক্স সেন্স বলছে ভাবির এখন তোকে খুব প্রয়োজন। রোদ্দুর তৌসিফের দিকে এক পলক তাকালো। তৌসিফ বড্ড বিচক্ষণ ছেলে, অল্পতেই আঁচ করতে পারে বিপদ কোথায়। রোদ্দুর আর এক মুহূর্ত না ভেবে বাইকে উঠে বসলো এবং তীব্র গতিতে চালিয়ে 10 মিনিটের মধ্যে বাসায় এসে পৌঁছালো। তাকে হঠাৎ বাসায় ফিরে আসতে দেখে আহনাফ শুকনো ঢোক গিলে ব্যস্ত হয়ে এগিয়ে গেল। ভাইয়ের কাঁধে হাত রেখে বলল, রোদ্দুর তুই এখন? তোর তো ভার্সিটিতে থাকার কথা ছিল। একটু দরকার আছে ভাইয়া। কোনো দরকার নেই,
তুই আমার সাথে চল তো, তোকে নিয়ে একটা জায়গায় যাব, এখনই যেতে হবে। তুতলাতে তুতলাতে বলল আহনাফ। তা দেখে রোদ্দুরের সন্দেহ দ্বিগুণ বেড়ে গেল, কারণ তারা দুজন আপন ভাই হলেও আহনাফের সাথে তার সম্পর্ক ভালো নয়। সেখানে হঠাৎই একসাথে বাইরে যাওয়ার প্রশ্নই ওঠে না। রোদ্দুর তাকে তোয়াক্কা না করে 1 সেকেন্ডের মধ্যে ড্রয়িং রুমে ঢুকে পড়ল। ড্রয়িং রুমে পা রাখতেই দৃশ্যটা দেখে রোদ্দুরের রক্ত মাথায় চড়ে গেল। অথইকে একটা লালচে শাড়ি পরিয়ে সোফার মধ্যে বসিয়ে রাখা হয়েছে। তার থেকে খানিকটা দূরত্বে এক পুরুষ বসে আছে, বয়স আনুমানিক 34-36। দেখতে খুব একটা খারাপ নয়। ছেলেটির পাশে একজন প্রবীণ মহিলা, সম্ভবত তার মা। সোফার অন্য পাশে রাজ্জাক রহমান, জুলেখা রহমান ও মিতা হাসি মুখে বসে আড্ডা দিচ্ছেন। কেবল আয়েশা রহমান একটু দূরে দাঁড়িয়ে আছেন, যার মুখে স্পষ্ট দুশ্চিন্তার ছাপ। ঠিক তখনই পাত্রের মা হেসে অথইকে বললেন, মা, রান্না করতে পারো তো? বাসার কাজ ঠিকঠাক জানো? জুলেখা রহমান উৎফুল্ল গলায় উত্তর দিলেন, পারে মানে ভীষণ ভালো পারে। তোদের জন্য আজ সব নিজের হাতে রান্না করেছে। তোর ছেলেটার সাথে সত্যি অপূর্ব মানাবে ওকে। হঠাৎ রোদ্দুর সেখানে গিয়ে পৌঁছাতেই ড্রয়িং রুমের আবহাওয়া থমকে গেল। সবাই চমকে উঠল। জুলেখা রহমান ও মিতা আতঙ্কের চোখ চাওয়াচাওয়ি করতে লাগলেন। রোদ্দুর কোনো কথা না বলে একদম নির্বিকার ভঙ্গিতে সোফার বসে থাকা পাত্র এবং অথইয়ের ঠিক মাঝখানে গিয়ে আরাম করে বসল। পরিস্থিতি বুঝতে তার এক মুহূর্ত বাকি রইল না। অথইকে তার অগাচরে পাত্রপক্ষ দেখতে এসেছে। সে ঘাড় বাঁকিয়ে অথইয়ের দিকে তাকালো। অথইয়ের চোখে তখন অশ্রু টলমল করছে। ভয়ে থরথর করে কাঁপছে সে। রোদ্দুর ঠোঁটের কোণে এক মারাত্মক বাঁকা হাসি ফুটালো। এই হাসির পিছনে লুকানো ভয়ঙ্কর তাণ্ডব বুঝতে অথইয়ের বিন্দুমাত্র বাকি রইল না। সে নিজেও শুকনো ঢোক গিলল। আচমকাই রোদ্দুর সেই নবাগত ছেলেটির কাঁধে হাত রেখে অত্যন্ত স্বাভাবিক কণ্ঠে বলে উঠল, আরে দুলাভাই, আপনি? আপনি কাকে দেখতে এসেছেন? এই মেয়ের তো আগেই বিয়ে হয়ে গিয়েছে, দুইটা বাচ্চাও আছে, আবার একটা স্বামীও আছে। আর আপনি কি না একটা বিয়াইত্তা 2 বাচ্চার মাকে বিয়ে করতে এসেছেন? বিয়ে করবেন? চলেন এখনই বিয়ে করিয়ে দেই। কথাগুলো যেন পুরো ড্রয়িং রুমে বজ্রপাতের মতো আছড়ে পড়ল। রোদ্দুরের এমন নাটকীয় কাণ্ড এবং কথা শুনে দূর থেকে আয়েশা রহমানের মুখে স্বস্তির হাসি ফুটে উঠল। অন্যদিকে অথই নিজেও চোখ ছানাবড়া করে রোদ্দুরের দিকে তাকালো। মনে মনে ভ্যাবাচ্যাকা খেয়ে আওড়ালো, শালা বলে কি, আমার বিয়ে হলো কবে? আর স্বামীই বা কে? হঠাৎই ড্রয়িং রুমের নীরবতা ভেঙে রাজ্জাক রহমানের গর্জনে সবাই কেঁপে উঠল। এই বেয়াদব ছেলে, কি বলছো এসব? কোনো সেন্স আছে তোমার? রোদ্দুর নিরুদ্বেগ ভঙ্গিতে হাত উল্টে বলল, যা বাবা, আমি ভুলটা কি বললাম? ছোট আম্মু, তুমি এদের বলনি যে পুতুলের দুটো বাচ্চা আছে? অতঃপর রাজ্জাক রহমানের দিকে তাকিয়ে বলে উঠল, ছি, আপনারা একজন অবিবাহিত ছেলের গলায় আমার বউটাকে ঝুলিয়ে দিতে চাইছিলেন? মানলাম আমাদের স্বামী স্ত্রীর মধ্যে একটু ঝগড়াঝাটি হয়েছে, তাই বলে ডিরেক্ট অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবেন? এ কেমন বিচার পুতুলের মামা? গল্প চলবে।